গল্প হলেও সত্যি। এখানে গল্প ও ঘটনা শোনানো হয়। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সুমন। আজ দুটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটি আশা করি আপনাদের খুব ভয় লাগবে। আমি যখন ঘটনাগুলি প্রথম পড়ি, ঘটনাগুলি পড়ে আমার খুব প্রচণ্ড ভয় লেগেছে। তাই আশা করছি আপনাদেরও খুব ভয় লাগবে। তাই বেশি দেরি করছি না, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। শুনতে থাকুন গল্প হলো সত্যির 11 নম্বর এপিসোড। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়, উইথ সুমন। হ্যালো সুমনদা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন ধরে তোমার গল্পগুলো শুনছি। তোমার গল্পগুলো আমার খুব ভালো লেগেছে, তাই সাহস করিয়ে আজ একটা ভৌতিক ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটা আমার সাথে নয়, ঘটেছিল আমার বন্ধু শ্রাবণীর সাথে। কোনো কিছু মনে করো না সুমন, কিছু কারণের জন্য আমার পরিচয় গোপন রাখছি। আশা করি তোমার চ্যানেল আরও বড় হোক। এইরকমভাবে তুমি স্ট্রাগল করে যাও, তোমার চ্যানেল একদিন না একদিন খুব বড় হবে। মাসিমাকে আমার প্রণাম জানিও এবং তুমি আমার ভালোবাসা নিও। তোমার চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানিও আমার ভালোবাসা। এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল শ্রাবণী। শ্রাবণীর পড়াশোনা খুব ভালো ছিল, তাই সে গ্রাম থেকে যায় কলকাতায় তার নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। সেখানে গিয়ে সে একটা ফ্ল্যাট ভাড়ায় নেয়। সেখানে আগে থেকেই একটা মেয়ে ভাড়ায় ছিল, তার নাম ছিল কৃতি। কৃতিও পড়াশোনায় খুব ভালো ছিল, তাই সে শ্রাবণীর থেকে কিছুদিন আগে সেখানে চলে এসেছিল। শ্রাবণী তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কৃতিও নাকি ওই গ্রামেরই মেয়ে, তাই তাদের বন্ধুত্ব জমে ওঠে। কৃতির একটা বয়ফ্রেন্ড ছিল। মাঝে মাঝে কৃতির ফ্ল্যাটে তার বয়ফ্রেন্ড এবং তার কিছু বন্ধু আসতো। তারা কৃতির সাথে এবং শ্রাবণীর সাথে হাসি ঠাট্টা মজা ইত্যাদি করে। বাড়ির ছেলেমেয়েরা বাইরে থাকলে যেমনভাবে চলে আর কি, ঠিক তেমনই তারা চলাফেরা করত। এইভাবেই দিনগুলি তাদের ভালোই কাটছিল। হঠাৎ একদিন শ্রাবণীকে তার বাবার অসুস্থতার জন্য গ্রামে ফিরতে হয়। তার বাবার অসুস্থতার জন্য প্রায় 1 মাস শ্রাবণী কলকাতায় ফিরতে পারে না। বাবার টেস্ট করানো, চেক আপ করানো, মাকে সামলানো সবই শ্রাবণীকে করতে হতো। এই অবস্থার মধ্যে শ্রাবণীর সঙ্গে কোনো বন্ধুর কথা হয়নি, শুধুমাত্র কৃতি ছাড়া। সত্যি কথা বলতে কৃতি ছাড়া শ্রাবণীর প্রত্যেকটা বন্ধুকে স্বার্থপর বলে মনে হচ্ছিল। কারণ এই অবস্থায় তার কোনো বন্ধুই তাকে ফোন করে একবার জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে সে কেমন আছে, শুধুমাত্র কৃতি ছাড়া। সারাদিন খাটাখাটুনি করে এসে রাত্রিবেলা কৃতির সাথে শ্রাবণীর কথা হতো। তারা একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলতো। আজ শ্রাবণী লক্ষ্য করল নেয়ার ফ্ল্যাটে একটা নতুন মেয়ে এসেছে। কৃতির ক্লাবের রেন্টটা অনেক বেশি, তাই কৃতি বলছিল তার একটা রুমমেট হলে ভালো হয়। মেয়েটা মহাবিচ্ছু। রাত্রিবেলা যখন কৃতি ভিডিও কল করে তখন সে কৃতির পেছনে এসে বসে পড়ে। শ্রাবণী এবং কৃতির কোনো প্রাইভেট কথা থাকলেও তারা বলতে পারে না, কারণ সেই মেয়েটি কৃতির পেছনে বসে বই পড়ে। শ্রাবণী একদিন কৃতিকে বলেই ফেলে, এই যখন আমি তোকে ভিডিও কল করি তখন এই মেয়েটা তোর পেছনে বসে পড়াশোনা করে কেন রে? আমাদের কিছু পার্সোনাল কথাও তো থাকতে পারে, তাই না? শ্রাবণীর কথা শুনে কৃতি যেন আকাশ থেকে পড়ল। তখন কৃতি শ্রাবণীকে বলল, মেয়ে
কোন মেয়ে? আমি ছাড়া তো এখানে আর কোনো মেয়ে নেই। তুই কি আমার সাথে আর কি মারছিস শ্রাবণী? শ্রাবণী ওকে বোঝানোর চেষ্টা করলো যে সে কোনো ইয়ার্কি তার সাথে করছে না। সত্যিই তো, যখন শ্রাবণী কীর্তিকে রাত্রিবেলা ভিডিও কল করে তখন মেয়েটি কীর্তির পেছনে বই পড়ে। এবার কীর্তি একটু ভয় পেয়ে গেল। মেয়েটা কেমন দেখতে কীর্তি শ্রাবণীকে জিজ্ঞাসা করতে শ্রাবণী কীর্তিকে বলল, তাদের মতো বয়সী, চুল কোংড়ানো, গায়ের রং ফর্সা। ইনফ্যাক্ট এখনও সেই মেয়েটি কীর্তির পেছনে দাঁড়িয়ে জানলার পাশে কী যেন একটা খাচ্ছে। সব কিছু শুনে কীর্তি যখন কথা বলতে গেল তখন কীর্তির ফ্ল্যাটের কারেন্ট চলে গেল। ভয় কিন্তু শুধু একা কীর্তি পায়নি। কলকাতায় বসে পুরো ব্যাপারটা দেখে শ্রাবণীও প্রচণ্ড ভয় পেয়েছে। জানুয়ারি মাসের ঠান্ডাতেও তার মাথা থেকে ঘাম গড়াচ্ছে। ও শুধুমাত্র ভয় পাচ্ছে কীর্তির জন্য নয়, ও এই দেখে ভয় পাচ্ছে যে সে কীর্তির পেছনে ওই মেয়েটাকে কিভাবে দেখতে পাচ্ছে যাকে কীর্তি দেখতে পাচ্ছে না। শ্রাবণী ওর মাকে সব কথা খুলে বলল। মা শ্রাবণীকে বলল, কিছু না, ভয় পাস না, আর কীর্তিকে বল ওর বাড়িতে একটা পুজো দিয়ে দিতে। ওই ঘটনার পর থেকে কীর্তির সাথে শ্রাবণীর নর্মালভাবে কথা হতে থাকে ভিডিও কলে। আরও 15 দিন বাদে যখন শ্রাবণীর বাবা একটু সুস্থ বোধ করল তখন শ্রাবণী আবার ব্যাঙ্গালোরে ফিরে এলো। সকালবেলা কিছু খেয়ে ফ্রেশ হয়ে কীর্তির ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয় শ্রাবণী। সে কীর্তিকে বলে রেখেছিল যে কীর্তির ফ্ল্যাটে পৌঁছে সে আজকে বাঙালি খাবার খাবে। সে যখন কীর্তির ফ্ল্যাটে পৌঁছয় সে তখন দুবার কলিং বেল বাজায়। দরজা খোলার পর নেহা যা দেখে তা দেখে নেহার মাথা ঘুরে যায়। শ্রাবণী দেখল এ তো সেই মেয়েটাই যাকে শ্রাবণী রোজ দেখত ভিডিও কলে। একটা জিজ্ঞাসা দৃষ্টিতে সেই মেয়েটি শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আপনি কাকে চাই? শ্রাবণী মনে মনে কীর্তির ওপর প্রচণ্ড রেগে গেল যে কীর্তি সেই মেয়েটির সঙ্গে ফ্ল্যাট শেয়ার করছে, কিন্তু সেই দিন কীর্তি তার সঙ্গে এমনভাবে মজা করলো। সত্যি এই মজার জন্য কি ভয়টা না পেয়ে গিয়েছিল নেহা সেই দিন রাত্রিবেলা। নিজের রাগটা সংযত করে শ্রাবণী মেয়েটিকে বলল, আমি নেহা, কীর্তিকে বলো আমি এসেছি। মেয়েটা শ্রাবণীকে বলল, কে কীর্তি? তখন শ্রাবণী নিজের রাগটাকে সামলাতে না পেরে বলে উঠল, আমি সবেমাত্র কলকাতা থেকে ফিরেছি, খুব টায়ার্ড লাগছে, এইরকম আর কি আর ভালো লাগছে না, কীর্তিকে বলো আমি এসেছি। এই বলে ভিতরে ঢুকতে যেতেই মেয়েটা দরজা আটকে দাঁড়িয়ে পড়ল। আজব তো, আপনি কে? আপনি কাকে চান? এইভাবে আপনি ভিতরে চলে আসছেন কেন? নেহা কিছু একটা বলতে যাবে সেই সময় কীর্তির পাশের ফ্ল্যাটের কাকিমা শ্রাবণীকে ডেকে বলল, আরে তুমি এসেছো, তোমাকে কেউ খবর দেয়নি? নেহা বলল যে কি খবর? সেই কাকিমা শ্রাবণীকে বলল, নেহা তো 1 মাস হলো মারা গেছে, একটা অন্য মেয়েকে নিয়ে ওর সাথে ওর বয়ফ্রেন্ডের ঝামেলা চলছিল, তারপর ও গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নেয়। এই সমস্ত কথা শুনে নেহা চমকে ওঠে। মানে এতদিন তো শ্রাবণী কীর্তির সাথে কথা বলল, মানেটা কি? শ্রাবণী এবার থমকে দাঁড়িয়ে পড়েছে। তারপর মেয়েটা ওকে ঘরে ঢুকে নিল। সেই মেয়েটি ওকে একটু জল খেতে দিল। নেহার একটা চাপা কান্না আসছিল, তার থেকে বেশি যেটা আসছিল সেটা হলো ভয়। শ্রাবণী তাহলে কার সাথে কথা বলছিল? তাছাড়া কেই বা তার সাথে এতদিন ধরে ভিডিও কলে কথা বলছিল? এবং এই মেয়েটাই তো সেই মেয়েটা যাকে
শ্রাবণী দেখেছে কৃতির পেছনে ভিডিও কলের সময়। তাহলে যেটা শ্রাবণী এতদিন যেটা ভেবে এসেছে সেটা তাহলে একদমই নয়। এই মেয়েটা আসলে অশরীরী নয়। তাহলে ভিডিও কলে যে কথা বলছিল সে আসলে সত্যি ছিল না। কৃতির পেছনে যেই মেয়েটাকে দেখা যেত, আপাতত শ্রাবণীর সামনে যে আছে ওই মেয়েটাই সত্যি। শ্রাবণী সেই দিন বাড়ি চলে এলো। সে তার নিজের ঘরে বসেছিল। ও রাত্রে আর কিছু খেলো না। ও ভয়ে সেদিন আর ফোন অন করেনি। আজ শ্রাবণী মেন্টাল অ্যাসাইলামে। সে কার সাথে যেন কথা বলে, যেমনভাবে একটা বন্ধু অপর বন্ধুর সাথে কথা বলে ঠিক তেমনই। এই ছিল আজকেকার ঘটনা। যদি তোমার পছন্দ হয় ঘটনাটা পড়ে শুনি। আমি চাই যে গল্প হলেও সত্যি আরও বড় হোক। এখন মনে হচ্ছে গল্প হলেও সত্যি প্রতিদিন হলে ভালো হয়। ইতি, তোমার একজন শ্রোতা। এই ছিল আজকেকার প্রথম ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এই রকম আরও ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমনমিতা 857@gmail.com-এ ঘটনা পাঠাতে পারো। এছাড়াও অনেক অপশান আছে, তোমরা খুব সহজেই ঘটনা আমার কাছে পৌঁছে দিতে পারো। আজকেকার দ্বিতীয় ঘটনাটাও খুব ভয়ঙ্কর ঘটনা, তাই তোমাদের বেশি ওয়েট করাচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় ঘটনায়। যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়, উইথ সুমন। হাই সুমনদা, আমি অর্পিতা। আজ যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার সাথে নয়, ঘটেছিল আমার নিজের দাদুর সাথে। দাদুকে অনেকবার জিজ্ঞাসা করায় দাদু আমাকে কিছুই বলেনি, কিন্তু আমার দিদাকে একটু জোর জবরদস্তি করার পর আমার দিদা আমাকে সব খুঁটিনাটি কথা আমাকে বলে। যখন আমি ঘটনাটি দিদার কাছে শুনছিলাম, ঘটনাটি শুনে আমার খুব ভয় লেগেছে, তাই তোমার কাছেও ঘটনাটি লিখে পাঠাচ্ছি। গল্প হলো সত্যির, সকল শ্রোতাদের শোনানোর জন্য। এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দাদু যেমনভাবে বলেছে ঠিক তেমনভাবেই তোমার কাছে লিখে পাঠাচ্ছি। আমার বয়স ছিল তখন প্রায় 15 কি 16 বছর। তখনও আমরা কলকাতায় আসিনি। আমাদের পাড়ায় একটা স্কুল ছিল। আগেই একটু স্কুলের বিবরণ দেওয়া যাক। স্কুলটা ছিল গ্রামের একটি নির্জন এলাকায়। স্কুলটা বেশি বড় না হলেও স্কুলের দেওয়াল ইটের গাঁথুনি ছিল এবং স্কুলের চাল ছিল খোলার। যেহেতু স্কুলটা ছিল একটি নির্জন জায়গায়, সেই সময় সকালবেলায় লোকজনের আনাগোনা সেখানে থাকলেও রাত্রিবেলা সেখানে কেউ যেত না। শুধুমাত্র রাত্রিবেলা ডিউটি করার জন্য থাকতো একজন কেয়ারটেকার, যে স্কুলটাকে দেখাশোনা করত। গ্রামের মাঝখানে যেহেতু স্কুলটা ছিল, চোর ছাঁচরের অভাবও ছিল না, তাই তাকে রাখা হয়েছিল। আবার লোকে এও বলে দু একজন নাকি একটা ছায়ামূর্তিকে ওই স্কুলের চারপাশে ঘুরে বেড়াতে দেখেছে। আমার বাবাও নাকি সেই ছায়ামূর্তিকে দেখেছে। প্রতিদিন সকাল হতেই সেই স্কুলের কেয়ারটেকার স্কুলের পাশে চা দোকানে সকালবেলা চা খেত। এইরকমই একদিন সকালবেলা চা দোকানদার সেই কেয়ারটেকার আসছে না দেখে একটা ছোট বাচ্চাকে তাকে ডেকে আনার জন্য পাঠায়। সে সেই বাচ্চাটাকে বলে যে যা তো একটু গিয়ে হারানকে ডেকে নিয়ে আসতো। এই কথা শুনে বাচ্চা ছেলেটা সেই কেয়ারটেকারকে খুঁজতে চলে যায় স্কুলের মধ্যে। সে সমস্ত ঘর দেখে, কিন্তু প্রথমে তাকে কোথাও পায় না। তারপর শেষে একটা ঘর, যেটা স্কুলের কখনোই খোলা হতো না, সেখানেই তাকে দেখতে পায় এবং সে চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে আসে।
তার গলার আওয়াজ শুনে সেই চা দোকানদার তার দিকে ছুটে যায় এবং তাকে বলে, কি হয়েছে, তুই এমনভাবে চেঁচাচ্ছিস কেন? সে তখন কাঁদতে কাঁদতে বলে, কাকু, আমি স্কুলের শেষ ঘরে গিয়ে দেখলাম হারান কাকা সেখানে মরে পড়ে আছে। ততক্ষণে তার কান্না শুনে অনেক গ্রামবাসী সেখানে উপস্থিত হয়। তারপর সেই চা দোকানদার এবং সেই গ্রামবাসীগুলি একসাথে স্কুলের মধ্যে সেই বন্ধ ঘরে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে তারা তা জীবনেও কল্পনা করতে পারেনি যে এক সময় তাকে এটাও দেখতে হবে। হারান সেখানে উপুড় হয়ে পড়ে আছে, আর তার মাথাটা এমনভাবে ঘোরানো যে তার মাথা জোর করে কেউ ঘুরিয়ে দিয়েছে। তার চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছে। তার চোখগুলো দেখে এমনটা মনে হচ্ছিল যে সে তার মৃত্যুর আগে কাউকে দেখে তার চোখগুলো বেরিয়ে এসেছে। তাকে দেখার পর গ্রামবাসীরা বুঝতে পারে এটা কোনো মানুষ বা জন্তু জানোয়ারের কাজ নয়, এটা নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। আমি তখন সেখানে যাইনি। বাবা বাড়িতে আসার পর আমি বাবাকে জিজ্ঞাসা করি, বাবা, স্কুলে কি হয়েছে, ওখানে এত লোক জমায়েত কেন? বাবা ওই কথাগুলো আমাকে বলার পর আমি তো শিউরে উঠি এবং আমি তো প্রথমে ওই দিকে যাওয়াই তো বন্ধ করে দিয়েছিলাম। তারপর হারান খুড়োর মৃত্যুর পর ভালোই কাটছিল আমাদের দিনগুলি। কয়েক বছর পর আমরা আবার সেখানে যাওয়া শুরু করি। তুমি তো জানো সেই সময় আমাদের বয়স ছিল কাঁচা, তাই আমরা একটু নেশা করার জন্য স্কুলের মধ্যে যেতাম। তখন স্কুলের দুটো ঘর খোলা থাকতো, তার মধ্যে একটি ঘরে গিয়ে আমরা নেশা করতাম। এরকমই একদিন রাত্রিবেলা আমি এবং আমার কয়েকজন বন্ধু স্কুলে ঢুকতে যাব, এমন সময় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। ভদ্রলোকের পরনে ছিল একটা ধুতি গেঞ্জি এবং গায়ে জড়ানো ছিল একটা শাল। ভদ্রলোক আমাদের দেখে বলল, যাস না, ওখানে গেলে তোদের বিপদ হতে পারে। আমি একবার পেছন ঘুরে আমার বন্ধুদের দিকে তাকালাম। তারপর যখন আবার ঘুরে সামনের দিকে তাকালাম তখন আর কাউকে আমি সামনে দেখতে পেলাম না। তখন আমি ভাবলাম, এই তো এক্ষুনি একটা ভদ্রলোককে আমি সামনে দেখতে পেলাম, এক পলকে তিনি কিভাবে ভ্যানিশ হয়ে গেল। এই কথা ভেবেই আমার একটু মনে ভয় কাজ করলো। তারপর আমি ভাবলাম হয়তো আমার মনের ভুলও হতে পারে। তারপর আমি এবং আমার বন্ধুরা সেই স্কুলের যে ঘরে আমরা নেশা করতাম সেই ঘরে ঢুকে গেলাম। এরপর স্কুলে ঢুকে আমরা যখন নেশা করছি তখন হঠাৎ আমার বন্ধুর চোখটা জানলার বাইরে গেল। সেখানে সে একটা কালো অবয়বকে দেখতে পেল। অবয়বটা ছিল একজন মহিলার। সে যেহেতু প্রথমে নেশা করেছিল তাই আমরা ওর কোনো কথাই বিশ্বাস করিনি। তারপর সেও আমার কথায় রাজি হয়ে যায়, যেহেতু সে নেশা করেছিল তাই হয়তো সে ভুল দেখেছে। তারপর কিছুক্ষণ বাদে একটা সজোরে আওয়াজ হলো। কাঠের দরজা যেমন সজোরে ধাক্কা দিলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই সেই আওয়াজটা ছিল। তখন আমরা হঠাৎ একটু চমকে উঠলাম। আওয়াজটা একবার হয়েই থেমে গেল। স্বাভাবিকভাবেই একটা মানুষ সেই দরজাটা ঠেললে দরজাটা দেওয়ালের সঙ্গে লেগে আবার দরজাটা রিটার্ন আসবে, কিন্তু দরজাটা যেন দেওয়ালের সঙ্গে আঠার মতো আটকে গেছে। আমি ব্যাপারটা কি হয়েছে সেটা দেখার জন্য আমার বন্ধুদেরকে ডাকলাম এবং সবাই মিলে বাইরের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে স্কুলের শেষের ঘরের দরজাটা খোলা এবং সেখানে কেউ নেই। তাহলে দরজাটা খুললো কে? আর এমনভাবে খোলা হয়েছে যে কেউ যেন দরজাটাকে খুলে পাল্লাগুলো ধরে রেখেছে। আমরা আর অত কিছু ভাবলাম না, হয়তো কুকুর শিয়ালের কাজ। তাই আমরা দরজাটা ভেজা দিয়ে আবার আগের ঘরে চলে এলাম নেশা করার জন্য। তখন আমরা নেশা করছি, হঠাৎ আবার সেই আওয়াজ। ধরাস করে কেউ যেন দরজাটা জোরে খুলে দিল। আবার আমরা বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কেউ করতাম নেই। তখন আমাদের মনে হলো বিড়াল বা কুকুর করবে কি করে, এখানে তো বিড়াল কুকুর কিছুই নেই।
তাছাড়া বাতাসও হচ্ছে না, তাহলে দরজাটা খুললো কি করে? তারপর কিছুক্ষণ বাদে আবার একটা তাণ্ডব শুরু হলো। স্কুলের অন্যান্য ঘরের দরজা জানলা যেন বারবার ধরাধরাস করে খুলে যাচ্ছে। চেয়ার বেঞ্চগুলো যেন এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। আমরা তারপর রীতিমতো প্রাণপণে ছুটে আসি বাড়ির দিকে। আমরা পিছনে সামনে কে আছে তা না দেখে শুধুমাত্র প্রাণপণে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে বাড়ির দিকে চলে যাচ্ছি। অবশেষে আমরা বাড়িতে পৌঁছাই। তারপর আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি সেই কেয়ারটেকারের অতৃপ্ত আত্মা এখনও মুক্তি পায়নি। সেই স্কুলের মধ্যেই তার আত্মা থেকে গিয়েছে। এখনও সেই স্কুলের মধ্যে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে, কিন্তু আমরা আর সেদিকে যাই না। বিচার করার জন্য হোক আর অন্য কোনো কারণের জন্যই হোক, আমরা আর কখনোই ওদিকে যাইনি। আর আমার বন্ধু যে মহিলা ছায়ামূর্তিটাকে দেখতে পেয়েছিল, সেই মহিলাটা আর কেউ নয়। স্কুলটা যেখানে আছে সেইখানটায় একটা বাড়ি ছিল, সেখানে এক দম্পতি বসবাস করত। সেই দম্পতির মধ্যে একটা ঝামেলা হয় এবং সেই দম্পতির মধ্যে মহিলাটি গলায় দড়ি দিয়ে সেই ঘরে মারা যায়। আর আমাদের স্কুলের চৌকিদারের মৃত্যুর কারণ হলো সেই মহিলাটি। এখন আপাতত স্কুলটা মেরামত করে খুব ভালো করা হয়েছে। অনেক ছাত্রছাত্রী এখন ওই স্কুলে পড়ে। মেরামত করার পর স্কুলটাতে পুজো পাঠ করা হয়। তারপর থেকে আর কোনো অলৌকিক ঘটনা সেই স্কুলে ঘটেনি। তো সুমনদা, এই ছিল আজকেকার আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। যদি তোমার পছন্দ হয় ঘটনাটা পড়ে শুনিও। ইতি অর্পিতা। এই ছিল আজকেকার দুটি ঘটনাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও এইরকম ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমনমিদ্যা 857@gmail.com ঘটনা পাঠাতে পারো। এছাড়াও ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা দিতে পারো। এছাড়াও অনেক অপশান আছে, তোমরা সহজেই ঘটনা আমার কাছে পৌঁছে দিতে পারো। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরের এপিসোডে এইরকম আরও হাড়হীন করা ভৌতিক ঘটনা নিয়ে চলে আসব। শুভরাত্রি।